এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট টপিক এবং সবথেকে কঠিন জিনিস তোমাদের মতে, যে জিনিসটা আমরা সবাই পারি না বা আমরা অনেক সময় ভুল করি। তো এটা নিয়ে খুব সহজে আলোচনা করব আমরা, আশা করি খুব ভালো মতো বুঝতে পারবা। এবং এই জায়গায় আসলে কঠিন কিছু নাই, আমরা আসলে মনে করি অনেক কঠিন, কারণ আমাদেরকে বোঝানো হয় যে এই জায়গাটা কঠিন। তো জাস্ট মনে করো খুব সিম্পল একটা জিনিস, সিম্পল কেমিস্ট্রি। জাস্ট আমার সাথে ফলো করো, আমি যেভাবে যাচ্ছি সেভাবে ফলো করার ট্রাই করো, দেখবে এই জিনিসটা খুব ইজি, কঠিন একদমই কিছু নেই। তো একটা সিম্পল বিক্রিয়া, একটা জারণ বিজারণ বিক্রিয়া মানে কি, সেখানে একটা জারক থাকবে, একটা বিজারক থাকবে। অ্যান্ড আমাদের জন্য নতুন করে একটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে মিডিয়াম মাধ্যম, যে কোন মাধ্যমে বিক্রিয়াটা কমপ্লিট হচ্ছে। তো আমাদের জন্য সবসময় তিনটা অপশন থাকে, আইদার অ্যাসিড মিডিয়ামে বিক্রিয়া হচ্ছে, অথবা বেসিক মিডিয়ামে বিক্রিয়া হবে, অথবা নিউট্রাল মিডিয়ামে বিক্রিয়া হবে। অ্যাসিড মিডিয়াম মানে কি, যে জারক বিজারকের বিক্রিয়াটার মধ্যে আমরা একটা অ্যাসিড যোগ করে দিব, সেটা আপনি সালফিউরিক অ্যাসিড যোগ করতে পারেন অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডও যোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। বেসিক মিডিয়াম মানে কি, বেসিক মিডিয়াম হচ্ছে জাস্ট সিম্পল, এই অ্যাসিডটা ইউজ না করে অ্যাসিডের জায়গায় অন্য কোনো একটা ক্ষার ইউজ করবো আমি, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, কোনো সমস্যা নেই। আর নিউট্রাল মিডিয়াম মানে কি, নিউট্রাল মিডিয়াম মানে হচ্ছে আপনি ওখানে অ্যাসিড বা বেস কোনো কিছু মিডিয়াম হিসেবে ইউজ করবেন না, জাস্ট নর্মাল একটা জারণ আর বিজারণের মধ্যে, জারক আর বিজারকের মধ্যে বিক্রিয়া হবে, এই সিম্পল বিক্রিয়াটা নিয়ে আমরা কাজ করব। ওকে, তো আমাদের সিলেবাসে সব থেকে বেশি ইউজ করা হয়েছে অ্যাসিড মিডিয়াম, অ্যাসিডের মধ্যে সব থেকে বেশি ইউজ করা হয়েছে সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা কমন এক্সাম্পলগুলো নিয়ে শুরুতে আলোচনা করি। তো দেখেন, এটা একটা বিক্রিয়া। তো ফার্স্ট থিং আমরা যেটাতে ভুল করি, অনেক ক্ষেত্রে অনেক মানুষ ভুল করি, যে বিক্রিয়াটা কমপ্লিট করবো কী হয় ভাইয়া। কমপ্লিট করা খুবই ইজি। দেখেন, খেয়াল করেন, প্রথমত এই অক্সিজেন আর হাইড্রোজেন সবসময় মনে রাখবেন এটাকে পানি তৈরি করার কাজে ইউজ করা হবে, সোজা কথা এরা পানি তৈরি করবে, অন্য কোনো কাজ নেই এখানে। সেকেন্ড জিনিস, চুজ করে নেবেন এখানে অ্যানায়ন কে কে আছে। অ্যানায়ন কে কে আছে দেখেন, এখানে সালফেট অ্যানায়ন আছে, এখানে সালফেট অ্যানায়ন আছে। তাহলে এখানে একমাত্র অ্যানায়ন হচ্ছে সালফেট, যাকে দিয়ে আমি যৌগগুলো তৈরি করব। তো অ্যানায়ন তো পেয়ে গেছি, লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের ক্যাটায়ন কারা কারা। দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে পটাশিয়াম, আমাদের কাছে আছে ক্রোমিয়াম, আমাদের কাছে আছে ফেরাস। তাহলে জাস্ট আমাদের কাজগুলো কি হবে, যে ক্যাটায়নগুলোর সাথে অ্যানায়নগুলো মিশিয়ে দেওয়া। কোন অ্যানায়নগুলো? অনলি সালফেট। যদি ক্লোরিন থাকতো তাহলে অনলি ক্লোরিন, হোয়াট এভার। তাহলে এবার প্রোডাক্টগুলো আমরা লেখা ট্রাই করি। আমাদের কাছে পটাশিয়াম আছে, আমাদের কাছে সালফেট আছে। সালফেট প্রোভাইড করবে কে কে? ফেরাস সালফেটও করবে, সালফিউরিক অ্যাসিডও করবে। তাহলে আমাদের ফার্স্ট প্রোডাক্টটা হচ্ছে পটাশিয়াম সালফেট। সেকেন্ডলি কে আসতে পারে? আমাদের কাছে ক্রোমিয়াম আছে, আবার সালফেট আছে, তাহলে আমরা পাবো ক্রোমিয়াম সালফেট। ঠিক আছে, এরপরে আগে আমরা, আমাদের কাছে ফেরাস সালফেট আছে, তাহলে ফেরাস এর আরেকটা যোজনী কি হতে পারে? ফেরিক হতে পারে। তাহলে ফেরাস সালফেট থেকে আমরা পাবো ফেরিক সালফেট। অ্যান্ড ফাইনালি আমরা লাস্ট যে জিনিসটা পেতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যেটা তৈরি করে, সেটা হচ্ছে পানি। তাহলে আমরা একটা পানিও পাবো। তাহলে ফেরিক সালফেটের সাথে নতুন করে অ্যাড হবে ওয়াটার। এই তো আমাদের প্রোডাক্ট, খুবই সিম্পল একটা রিয়াকশন, এখানে কঠিন অ্যাকচুয়ালি কিছু নাই। তো আমরা ফার্দার আরও কিছু বিক্রিয়া কমপ্লিট করি। যদি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, ফেরাস সালফেট আছে এবং সালফিউরিক অ্যাসিড আছে, তো আগের মতো করে সেম কাজগুলো করেন, যে সালফেট এটা আমার একমাত্র অ্যানায়ন, অবভিয়াসলি অক্সিজেন আর হাইড্রোজেন মিলে পানি তৈরি করবে। তাহলে বাকি থাকে যে ক্যাটায়নগুলো, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ অ্যান্ড ফেরাস, তাহলে প্রত্যেকের সালফেট তৈরি হবে একটা করে। তাহলে কী কী পাবো আমি? পটাশিয়াম সালফেট, এখানে ম্যাঙ্গানিজ আছে, এখানে সালফেট হবে, তাহলে ম্যাঙ্গানিজ সালফেট। তারপর ফেরাস সালফেট আছে, এখান থেকে আসবে ফেরিক সালফেট। আর লাস্টে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জাস্ট পানি তৈরি করবে, H2O। এই তো রিয়াকশন লাস্টেরটা। তাহলে আমরা কোনো ধরনের ইন্ডিকেশন ছাড়া একটু কমপ্লিট করি। পটাশিয়াম আছে, সালফেট আছে, তাহলে পটাশিয়াম সালফেট তৈরি হবে। ম্যাঙ্গানিজ আছে, সালফেট আছে, সেটার করেসপন্ডিংয়ে তৈরি হবে ম্যাঙ্গানিজ সালফেট। এরপর দেখেন একটু কনফিউশন, এখানে তো আর ফেরাস নাই যে ফেরিক সালফেট তৈরি করবে, এখানে কি আছে তার বদলে? দেখেন তো C2O4। C2O4, এখান থেকে একটা জিনিসই আমাদের মাথায় আসতে পারে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে CO2 কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আর বাকি থাকে যারা, দ্যাট মিনস এই যে হাইড্রোজেন, অক্সিজেন, অলওয়েজ হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে পানি। তাহলে একটা ওয়াটার প্রডিউস করলাম আমরা এখানকার। তাহলে এই হলো রিয়াকশন কমপ্লিটেশন। খুব ইজিলি রিয়াকশন আমরা কমপ্লিট করতে পারছি, কোনো সমস্যা হয় নাই আমাদের। এখন যে মেইন কাজটা বলবেন যে ভাইয়া আমরা
যখন ম্যাথ করি তখন আমাদেরকে এটা সলভ করতে হয় সমতা করার জন্য। তো সমতা করার পর ম্যাথ করতে অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করি আমরা। তাহলে এই ডিফিকাল্টিসগুলো কীভাবে কমানো যায়, আমরা জিনিসটাকে কীভাবে আরও ইজিয়ার করতে পারি। তো আমরা ওই ছোটোবেলা যেরকম করতাম যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে তারপর ভাইয়া ইকুইভ্যালেন্ট ধরে এটার এত তুল্য এটা এত তুল্য ধরে আমরা ম্যাথ করতাম, এত কষ্ট এখন আমরা করবো না। আমরা যদি সমতা করতে হয় খুব ইজিলি করব। বাট আমি শুরুতে বলছিলাম এখন আমরা আসলে ম্যাথগুলো করব কী দিয়ে, তুল্য সংখ্যা ব্যবহার করে। অ্যান্ড কোন ফর্মুলা দিয়ে করবো সেটা আমরা টাইট্রেশন যখন পড়িয়েছি তখন দেখিয়েছি যে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু সামেশন অফ মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, ওই ম্যাথগুলো দিয়ে করতে পারবো। তাহলে এই জিনিসটা আমরা একটু আস্তে আস্তে শিখি। প্রথমত আমরা চাই বিক্রিয়াটাকে সমতা করতে এবং এই জারক বিজারকের তুল্য সংখ্যা জানতে। তো জারক বিজারকের তুল্য সংখ্যার ক্ষেত্রে আমরা যখন তুল্য সংখ্যা পড়িয়েছি তখন কি বলেছিলাম যে জারক যে কটা ইলেকট্রন গ্রহণ করে সেটাই তার তুল্য সংখ্যা এবং বিজারক যে কটা ইলেকট্রন ত্যাগ করে সেটাই তার তুল্য সংখ্যা। তো কয়টা ইলেকট্রন গ্রহণ করছে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে সেটা কীভাবে বুঝবো, তো একটু দেখেন আমরা আস্তে আস্তে বুঝি। এখানে এই যে যৌগটা আছে, এই যৌগটাতে যদি আমি জিজ্ঞেস করি যে এটার কেন্দ্রীয় পরমাণু কে, দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্রোমিয়াম। তো আমরা যে কাজটা করব সেটা হলো ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করব। জারণ সংখ্যা বের করার ওয়ে আশা করি আমরা জানি, এটা হচ্ছে +2, এটা হচ্ছে -2 × 7, তাহলে আর এটা হচ্ছে 2x। তাহলে আমরা বেসিক্যালি এই 2x এর ভ্যালুটা বের করব। তো আমরা যদি হিসাব করে বের করি এই 2x এর ভ্যালুটা কত আসে, এটা আসবে হচ্ছে +12। ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6, দুইটা ক্রোমিয়াম আছে তার জন্য হচ্ছে +12। এই ক্রোমিয়ামটাই জাস্ট যখন উৎপাদে গেছে মানে প্রোডাক্টে গেছে তখন ক্রোমিয়ামের চার্জটা দেখেন তো কত, ক্রোমিয়ামের চার্জ হচ্ছে +3 এবং যেহেতু এখানে দুইটা ক্রোমিয়াম আছে তার চার্জ হচ্ছে +6। আমি আপনাকে কোয়েশ্চেন করব যে এই জারণ মানটা আর এই জারণ মানটার মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কত? পার্থক্য দেখেন +12 থেকে +6 যদি বিয়োগ করেন তাহলে পাবেন কত, 6। তাহলে আমি একটা কাজ করি, এটার নিচে আমি গোল্লা দিয়ে লিখে রাখলাম 6। এরপরে আসেন, এটা ফেরাস সালফেট, ফেরাস মানে হচ্ছে +2, আর এটা হচ্ছে ফেরিক সালফেট, দ্যাট মিনস হচ্ছে +3। তাহলে +2 থেকে +3তে যে পরিবর্তনটা হলো বা চেঞ্জটা হলো এই ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা হচ্ছে 1। তাহলে এই যে শূন্য বা গোল্লা দিয়ে যে দুটো জিনিস লিখলাম এটা আসলে কি, খুব ভালো মতো মাথায় ঢুকায় রাখেন। এই দুটো জিনিসকে আমরা বলি হচ্ছে তুল্য সংখ্যা। এই যে এটার নিচে তুল্য সংখ্যা হচ্ছে 6, এটার নিচে তুল্য সংখ্যা হচ্ছে 1। এর মানে সিম্পলি কি বোঝায় যে পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করে। সিমিলারলি আপনি বলতে পারবেন যে ফেরাস সালফেট 1টা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে এটা জারক এটা বিজারক, তার মানে এটা জারণ ঘটে এটার বিজারণ ঘটে। হোয়াট এভার, ওটা নিয়ে আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে আমরা তুল্য সংখ্যা পেয়ে গেছি যেটা দিয়ে আমি ম্যাথ করতে পারবো। এখন বলতে পারেন যে ভাইয়া শুধু তুল্য সংখ্যা দিয়ে তো ম্যাথ করতে পারবো, কিন্তু আমার কোনো কোনো ক্ষেত্রে এই ইকুয়েশনটার সমতা করার প্রয়োজন হতে পারে, বিকজ আমাদের পরীক্ষায় ফিল ইন দ্য গ্যাপসও দিয়ে দিতে পারে যে এই ইকুয়েশনটা সলভ করার আগে ABCD বসাই দিয়ে ওটা পূরণ করতে বলতে পারে। তো কিভাবে আপনি ইকুয়েশনটা সমতা করবেন, এটা আরও সোজা একটা কাজ, একটু দেখেন। মনে রাখবেন এই বিক্রিয়াগুলোতে তুল্য সংখ্যা যা হবে তাদের সমতা ঠিক তার রিভার্সটা হবে বা ক্রস হবে। একটু মাথায় রাখেন, এটার তুল্য সংখ্যা কত পেয়েছেন, 6 পটাশিয়াম ডাইক্রোমেটের, তাহলে এটা হবে ফেরাস সালফেটের ব্যালান্সিং নাম্বার বা সমতা নাম্বার। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা পেয়েছেন 1, তাহলে এটা হবে পটাশিয়াম ডাইক্রোমেটের ব্যালান্সিং নাম্বার। তাহলে আমরা এই দুইটার ব্যালান্সিং নাম্বার পেয়ে গেলাম। যদি এটা পেয়ে যাই এটার করেসপন্ডিংয়ে আমি সবগুলো ব্যালান্সিং করতে পারবো। কীভাবে দেখেন, এখানে দেখেন আমাদের অক্সিজেন কয়টা আছে, 7টা। মনে রাখবেন যে কটা অক্সিজেন থাকে সেই কটাই পানি তৈরি হয়, তাহলে এখানে পাবেন 7H2O। এরপর দেখেন হাইড্রোজেন কয়টা পেয়েছেন, 7 × 14টা পরমাণু, দ্যাট মিনস 7টা অণু। তাহলে এখানে আমি লিখতে পারবো 7H2SO4, কারণ এই হাইড্রোজেনগুলো কোথা থেকে আসছে, অবভিয়াসলি অ্যাসিড থেকেই আসছে, তাহলে এটার সামনে 7 বসছে। আচ্ছা, সেকেন্ড থিং, ক্রোমিয়াম আছে এখানে 2টা, এখানে ক্রোমিয়াম 2টা, এখানে আছে 6টা ফেরাস, তাহলে এখানে হবে 3টা ফেরিক, কারণ 3 × 2 = 6, আর বাকি সব দেখেন ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা খুব সিম্পলি ব্যালেন্স হয়ে গেল কোনো ধরনের এক্সট্রা এফোর্ট ছাড়া। অ্যান্ড এটার জন্য আমাদেরকে কোনো ধরনের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাও করতে হয়নি, খুবই ইজি একটা প্রসেস। এটা যদি খুব ভালোভাবে বুঝে থাকি, আমরা একটু নিজেরা ট্রাই করি যে
এই বিক্রিয়া দুইটা আসলে কিভাবে কাজ Get your best tutor in a smart way. Download Baidu Academy app. করে বা কিভাবে সমাধান করা যায় বা এদের তুল্য সংখ্যা কত। আসেন আস্তে আস্তে করেন। প্রথমত এখানে কেন্দ্রীয় পরমাণু অবশ্যই ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজের জারণ মানটা আমরা বের করে নিব। জারণ মান কত? 4 × 2 8 - 1, তাহলে 7, তাহলে এটাকে আমরা লিখতে পারবো +7। আচ্ছা, ম্যাঙ্গানিজ যদি এখানে +7 হয়, এখানে কত আসছে? এখানে আসছে +2, তার মানে +7 থেকে +2-তে কনভার্টেড হয়েছে। তাহলে জারণ মানের পরিবর্তন কত? +7 থেকে +2, চেঞ্জটা হচ্ছে 5, তাহলে আমরা নিচে লিখব 5, তাহলে তুল্য সংখ্যা আমরা বলতে পারি 5। আচ্ছা, এটা আমি অন্য কালার দিয়ে লিখি, তাহলে 5। আচ্ছা, এখানে আছে ফেরাস সালফেট, তাহলে মানে হচ্ছে +2, এটা কনভার্ট হয়েছে কিসে? ফেরিক সালফেট, মানে +3, তাহলে +2 থেকে +3 পরিবর্তন কতটুকু? পরিবর্তন হচ্ছে 1, তাহলে তুল্য সংখ্যা হচ্ছে এটার 1। খেয়াল করেন তো, আমি কি দুটো তুল্য সংখ্যা পেয়ে গেছি? তুল্য সংখ্যা যদি পেয়ে যাই, আমরা জানি তুল্য সংখ্যাগুলো যত হয় ব্যালান্সিং নাম্বারগুলো তার রিভার্স হয়। তাহলে এর তুল্য সংখ্যা যদি 5 হয়, তাহলে ফেরাস সালফেটের ব্যালান্সিং নাম্বার 5, সেক্ষেত্রে আমরা লিখব 5 অফ ফেরাস সালফেট। আর ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যালান্সিং নাম্বার 1। ওকে ফাইন। এরপর আমরা যেটা নর্মাল থিওরি বলেছিলাম যে আমার অক্সিজেন যে কটা থাকবে পানি সে কটা তৈরি হবে। অক্সিজেন কটা আছে এখানে? 4টা, তাহলে পানি তৈরি করবে 4টা। হাইড্রোজেন কত অণু পেয়েছেন? 4 মলিকুল বা 4 অণু, তাহলে 4H2SO4। ফেরাস কয়টা পাইছেন? 5 Fe, তাহলে এটা হবে 5/2 Fe2, কারণ যেহেতু এটা বিজোড় সংখ্যা, এটার পূর্ণ সংখ্যা আনা পসিবল না, সো সেক্ষেত্রে আমরা এখানে ভগ্নাংশ ইউজ করব। আচ্ছা, তাহলে এটার ব্যালান্সিংও হয়ে গেল কোনো ধরনের সমস্যা ছাড়াই। অ্যান্ড ফাইনালি লাস্টের টুকুতে আসেন। লাস্টের টুকুতে একই রকম, এটা হচ্ছে +7 থেকে +2, তাহলে পরিবর্তন হচ্ছে 5। অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে দেখেন, অক্সিজেন হচ্ছে 4 × 8 -2, তাহলে 6/2, তাহলে 3, তাহলে টোটাল কার্বনের হচ্ছে +6। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড যখন হয়ে গেছে, কার্বনের জারণ মান অবশ্যই +4। তাহলে +6 থেকে +4-এ যে চেঞ্জটা হইল, জারণ মানের পরিবর্তন হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। আমরা দুটো তুল্য সংখ্যা পেয়ে গেছি, একটা হচ্ছে 5 আর একটা 2। তাহলে এদের ব্যালান্সিং নাম্বারটা হবে ঠিক এদের রিভার্স। কি পাবেন? তাহলে 2, আমরা এটা রেড কালার দিয়ে লিখি, তাহলে 2 5। অক্সিজেন কয়টা আসছে দেখেন তো? 4 × 2 8, তাহলে এখানে হবে 8H2O। হাইড্রোজেন কয়টা পেয়েছি তাহলে? 8 মলিকুল। 8 মলিকুলের মধ্যে দেখেন এখানে অলরেডি 5 মলিকুল ইউজড, তাহলে এখানে হবে 3 মলিকুলস। ওকে ফাইন। তাহলে আমার পটাশিয়াম 2টা, এখানে আছে 2টা, ম্যাঙ্গানিজ 2টা, এটা হবে তাহলে 2টা। আর কার্বন ডাইঅক্সাইড দেখেন 5 × 2 = 10টা, তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে হবে 10টা। এই হচ্ছে আমাদের ব্যালান্সিং। আমরা 3টা ইকুয়েশনই খুব ইজিলি ব্যালেন্স করে ফেলতে পারলাম এবং 3টা ইকুয়েশন থেকে আমি এদের তুল্য সংখ্যা জাজ করতে পারলাম। আচ্ছা, তো আমাদের পুরো চ্যাপ্টারে কি মাত্র 3টা ইকুয়েশন আছে? ডেফিনেটলি না। আমরা এই ইকুয়েশনগুলোকে আরও এক্সপ্যান্ড করতে পারি, আমরা এই ইকুয়েশন থেকে আরও অনেকগুলো ইকুয়েশন তৈরি করতে পারি। কীভাবে দেখেন, এই লাস্ট ইকুয়েশনটার ক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে অক্সালিক অ্যাসিড। আমি যদি অক্সালিক অ্যাসিডের জায়গায় H2S হাইড্রোজেন সালফাইড ইউজ করি, তাহলে কার্বন ডাইঅক্সাইডের জায়গায় আমি পাবো হচ্ছে সালফার। আমি যদি এখানে H2O2 ইউজ করি, তাহলে সালফারের জায়গায় আমি পাবো হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে অলরেডি আরও 2টা নতুন ইকুয়েশন যোগ হয়ে গেল, বাকি সব সেম থাকবে, কোনো চেঞ্জ নাই। এরপর আবার আসেন, প্রথম ইকুয়েশনটাতে আমরা কি ইউজ করেছিলাম? পটাশিয়াম ডাইক্রোমেটের রেসপেক্টে ফেরাস সালফেট। আপনি চাইলে এখানে হাইড্রোজেন আয়োডাইড ইউজ করতে পারেন, তাহলে ফেরাস সালফেটের জায়গায় ফেরিক সালফেটের জায়গায় পাবেন আয়োডিন। আপনি চাইলে এখানে পটাশিয়াম আয়োডাইড ইউজ করতে পারেন, তাহলে ফেরিক সালফেটের জায়গায় আবারও পাবেন আয়োডিন। সেক্ষেত্রে পটাশিয়ামের নাম্বারটা জাস্ট চেঞ্জ হবে, আর তেমন কিছু না। সো আমি এখানে অলরেডি 1 2 3 4 5 6 7 7টা অ্যাসিড মিডিয়ামের ইকুয়েশন পেয়ে গেলাম। অ্যান্ড এটা খুবই ইজি একটা জিনিস। আমি যদি জাস্ট ইকুয়েশনগুলো মনে রাখতে পারি আর এই তুল্য সংখ্যাগুলো বের করতে পারি, তাহলে খুব ইজিলি আমি জারণ বিজারণের যে কোনো ম্যাথ সলভ করতে পারবো। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। আমরা নেক্সট কিছু ম্যাথ করে প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো এবং দেখবো যে কত ইজিলি জারণ বিজারণের ম্যাথগুলো সলভ করা যায়। আমরা যেহেতু এখন জারণ বিজারণের ইকুয়েশনগুলো বা সমীকরণগুলো জেনে গিয়েছি বা বিক্রিয়াগুলো কীভাবে কমপ্লিট করতে হয় এই বিষয়ে জেনেছি, এখন আমরা ওই বিক্রিয়াগুলোকে ব্যবহার করে কীভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব সেদিকে খেয়াল করব।
তো আমরা বোর্ডে দুটো ম্যাথ দিয়েছি, প্রায় সিমিলার টাইপের দুটো ম্যাথ, যেগুলো যাতে প্যাচ না লাগে সেই জটটা আমরা এখানে সলভ করার ট্রাই করব। তো 1 নম্বর ম্যাথটা আমরা আগে সলভ করি। তো এখানে কী বলা আছে একটু দেখেন, 1 টুকরা লোহাকে অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে। তো পরে দেখতে সমস্যা হতে পারে, আমরা একটু ভিজুয়ালাইজ করে ট্রাই করি। ধরেন এখানে একটা পাত্র আছে, এই পাত্রটাতে সালফিউরিক অ্যাসিড আছে। তো সালফিউরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে আমরা কি করেছি, 1 টুকরা লোহাকে দ্রবীভূত করছি। তাহলে লোহার একটা টুকরাকে আমি সালফিউরিক অ্যাসিডের অতিরিক্ত পরিমাণ দ্রবণ, অতিরিক্ত মানে কি অনেক বেশি পরিমাণ সালফিউরিক অ্যাসিডের মধ্যে খুব সামান্য পরিমাণ একটা লোহার টুকরা ফেলাইছি। তাহলে এই লোহাটাকে যদি আমি সালফিউরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে ফেলি, তাহলে একটা ছোট্ট বিক্রিয়া হওয়া উচিত। বিক্রিয়াটা কী হবে, Fe প্লাস H2SO4, এই বিক্রিয়াটা হওয়া উচিত। তাহলে এই বিক্রিয়ার কমপ্লিকেশন কীভাবে হবে, মানে কমপ্লিটেশন কীভাবে হবে, এটা হওয়া উচিত আমার ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। কিন্তু আমরা যেহেতু বলে দিয়েছি যে অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হচ্ছে, তার মানে এই সামান্য লোহার কারণে পুরো সালফিউরিক অ্যাসিড অবশ্যই শেষ হয়ে যাবে না, এবং এরপরেও সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। তাহলে আমি প্রোডাক্ট হিসেবে কী পাচ্ছি, ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড, এবং এটা যেহেতু হাইড্রোজেন গ্যাস, এটা তো আর বিক্রিয়া পাত্রে থাকবে না, এটা বের হয়ে যাবে। ওকে, তাহলে যে দ্রবণটা পাইছি, উক্ত দ্রবণকে টাইট্রেট করতে 0.01 মোলার 57.3 সেন্টিমিটার কিউব পটাশিয়াম ডাইক্রোমেটের প্রয়োজন হয়। তাহলে ঠিক এই দ্রবণটাকে আবার আমি কি করেছি, পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ দিয়ে টাইট্রেশন করেছি। তাহলে বিক্রিয়াটা ওভারঅল কী দাঁড়াচ্ছে, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড। অ্যান্ড অবশ্যই এই বিক্রিয়াটা আমরা শিখেছি, বিক্রিয়া করলে কী কী পাওয়া যায়, পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট প্লাস ফেরিক সালফেট আর অ্যাজ ইউজুয়াল ওয়াটার। এটা সমতা কীভাবে করে সেটাও আমরা অবশ্যই শিখেছি। সমতা করার জন্য আমরা বলেছিলাম জারণ মানের চেঞ্জটা ইউজ করতে। এটা জারণ মান +12, এটা জারণ মান +6, তাহলে চেঞ্জ হলে এটা হবে 6, তাহলে এটা তুল্য সংখ্যা 6। এটা হচ্ছে +2, এটা ছিল +3, তাহলে চেঞ্জ করলে এটা হচ্ছে 1। তো আবারও বলি, আমরা শুরুতে যেটা বলছিলাম, এই যে ম্যাথ করার জন্য আগের মতো আর আমাদের সমতা করার দরকার নেই। আমাদের যেটা দরকার এন্ড অফ দ্য ডে সেটা হচ্ছে তাদের তুল্য সংখ্যাগুলো জানা। তো আমি সমতা না করে আসলে তুল্য সংখ্যাটা বের করে ফেলতে পারতেছি। তো শুধুমাত্র এই তুল্য সংখ্যা দিয়ে কীভাবে ম্যাথ করবো সেটা একটু দেখেন। তো ফর্মুলা কি ইউজ হবে, ফর্মুলা ওই আগেরটা ইউজ হবে, n of any is equal to n of any। এখানে যদি অক্সিডেন্ট মানে জারকটা থাকে, এখানে তাহলে রিডাক্ট্যান্টটা থাকবে, মানে বিজারকটা থাকবে। তো এই বিক্রিয়া জারককে পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে ফাইন, তাহলে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা ইউজ করবেন। পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য মোল সংখ্যা কিসে দেওয়া আছে, একটা দেওয়া আছে ঘনমাত্রা আর একটা দেওয়া আছে আয়তন। তাহলে আমি পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য এনের বদলে কি লিখব, SV ইন্টু পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা, ই মানে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা কত পেয়েছি আমরা 6, তাহলে SV ইন্টু 6 ইকুয়াল টু বিজারক যেটা আছে রিডক্স, এটার মোল সংখ্যা N। তো বিজারক মানে হচ্ছে FeSO4 ফেরাস সালফেট, ফেরাস সালফেট মানে কি আলটিমেটলি Fe2+। এটাই তো লোহার টুকরার মেইন সোর্স, তাই না? তাহলে লোহা তো আমার আয়রন থেকেই আসছে। তাহলে লোহার টুকরার আমি চাইছি ভর, তাহলে আমি এখানে বিজারকের জায়গায় কী লিখব, ভর মানে W ডিভাইডেড বাই কী লিখব, M, কারণ মোলের বদলে লেখা যায় W/M, ইন্টু লোহার তুল্য সংখ্যা এখানে কত লেখা আছে, লোহা মানে ফেরাস সালফেটেই তো লোহা আছে, তাহলে এটার তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে 1। আচ্ছা, তাহলে আমরা চাই হচ্ছে এই ডাব্লুটার মান বের করতে। এস এর মান পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য দেওয়া আছে 0.01 মোলার, ভি এর মানটা দেওয়া আছে 57.3 সেন্টিমিটার কিউব, দ্যাট মিনস 57.3 মিলিলিটারও হইতে পারে, বাট আমরা সবসময় কী বলছি, ভিটাকে লিটারে রাখাটা সেফ। তাহলে আমরা এটাকে লিখব 57.3 10⁻³ ইন্টু পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6 ইকুয়াল টু W/M। ডাব্লু তো আমাদের ফাইন্ডিংস, আমরা বের করব ডাব্লুটা। কার জন্য বের করতেছি জানি, লোহার টুকরা মানে একটা ধাতু, তাহলে লোহার পারমাণবিক ভর যেটা সেটা ইউজ হবে 55.85 ইন্টু এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। তো এন্ড অফ দ্য ডে আমাদের ফাইন্ডিংস হচ্ছে এখানকার ডাব্লুটা বের করা। তাহলে ডাব্লুটা আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলেট করি, সো আমরা ফাইন্ড আউট করতে পারবো। সো দিস উইল বি 0.192 গ্রাম। তাহলে আমরা যে লোহার টুকরাটাকে দ্রবীভূত করেছিলাম এখানে, সেই লোহার টুকরাটার ভর হচ্ছে 0.192 গ্রাম। খুব ইজি একটা ম্যাথ, এক্সট্রা কোনো সমস্যা এখানে নাই। এটা গেল আমাদের প্রবলেম 1 সলভড।
নেক্সট আসি আমরা, আমাদের কাছে একটা প্রবলেম 2 আছে। তো এই প্রবলেম 1 আর প্রবলেম 2 কাইন্ড একই রকম বা সিমিলার, একই টাইপের ম্যাথ, কোনো ডেটাও আমি চেঞ্জ করিনি, বাট স্লাইড কিছু ডেটা চেঞ্জ করেছি। যেমন আমি যেখানে বলেছিলাম 1 টুকরা লোহাকে আমি এখানে মেশাচ্ছি, বাট আমি এখানে বলেছি 2 গ্রাম ওজনের একটা লোহার তারকে মেশাচ্ছি। সো এটা আমাদেরকে কিছুটা বলা আছে। সালফিউরিক অ্যাসিডের অতিরিক্ত পরিমাণ দ্রবণ বলেছিলাম এখানে, বাট এটাতে কোনো অতিরিক্ত ওয়ার্ডটা নাই, তার বদলে আমি একটা স্পেসিফিক 250 ml সালফিউরিক অ্যাসিড বলে দিয়েছি। আচ্ছা, তো ম্যাথটা আমরা পড়ছি যেহেতু গ্রাফিক্যালি জিনিসটাকে আমরা বোঝা ট্রাই করি একটু, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের কাছে 250 ml সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে আমরা একটা পাত্র আঁকি। এই পাত্রটাতে সালফিউরিক অ্যাসিড আছে এবং কতটুকু পরিমাণ আছে 250 ml মাথায় রাখি। এর মধ্যে কি মিক্স করা হয়েছে? এর মধ্যে লোহার টুকরা মিক্স করা হয়েছে। ভালো কথা, লোহার টুকরা পুরো 250 ml সালফিউরিক অ্যাসিডে একদম ডিস্ট্রিবিউট হবে খুব ভালোভাবে। ওকে, এই 250 ml এর যে দ্রবণটা আপনি পাইলেন, এই দ্রবণকে পুরোটা ইউজ না করে তার মধ্যে থেকে মাত্র 25 ml আমি আলাদা করে নিছি। তাহলে একটু দেখেন, এই বালতিটা থেকে আমি একটা ছোট্ট পাত্রে এই দ্রবণটা থেকে শুধুমাত্র 25 ml আলাদা করে নিছি। এটা দিয়ে আরেকবার বুঝিয়ে দিই, 250 ml এর দ্রবণ, তার মধ্যে 25 ml আলাদা করে নিছি, তার মানে এখানে 225 ml এখন অবশিষ্ট আছে। 25 ml শুধুমাত্র আমি ইউজ করব। কিসের জন্য ইউজ করব? টাইট্রেশন করতে। কার সাথে? পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের এত মোলার এত সেন্টিমিটার কিউব প্রয়োজন হয়েছে। তাহলে এই পাত্রের মধ্যে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাড করেছি, K2CH2O7, এটা হচ্ছে 57.3 সেন্টিমিটার কিউব, 0.01 মোলার। টাইট্রেশন করার পর আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে লোহার তারের ভেজালের পরিমাণ নির্ণয় করো। তো ভেজালের পরিমাণ নির্ণয় করতে চাইলে ডেফিনেটলি আগে বিশুদ্ধতার পরিমাণটাই বের করা উচিত, তারপরে তো ভেজালের পরিমাণটা পাবো। তো ম্যাথ করার জন্য অবশ্যই আমাদের ইকুয়েশন আগেরটাই থাকতেছে, সেম জিনিসপাতি এখানে। সো আলটিমেটলি আমরা এখানে SV ইন্টু তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু W/M ইন্টু তুল্য সংখ্যা লিখব। তো SV মানে হচ্ছে আমার 0.01, V হচ্ছে 57.3 × 10⁻³ আর তুল্য সংখ্যা 6, W বের করব, M হচ্ছে 55.85 ইন্টু 1। তাহলে W কত পাই আমরা? W পাই হচ্ছে 0.192 গ্রাম। তো এবার একটু ভালো মতো বুঝেন, এই জায়গায় আর এই জায়গায় তিনটা জিনিস। প্রথমত আমরা যে টাইট্রেশন করছি কতটুকু নিয়ে কাজ করছি? 25 ml। তাহলে 25 ml এর মধ্যে আমি লোহা কতটুকু পাইছি? 0.192 গ্রাম। তাহলে 250 ml কতটুকু থাকবে সেটা বের করা যাবে না? তাহলে আমি লিখতে পারি 25 ml এ লোহা আছে 0.192 গ্রাম, তাহলে 250 ml এ লোহা আছে হচ্ছে 0.192 ইন্টু 250 ডিভাইডেড বাই 25, দ্যাট মিনস হচ্ছে 1.92 গ্রাম। কি বুঝলাম এখান থেকে? আমি এখান থেকে বুঝলাম যে টোটাল আমরা যে লোহার তারটা এখানে অ্যাড করছিলাম, এই লোহার তারটা ছিল 1.92 গ্রামের, আর এই 25 ml এর মধ্যে যা শুধুমাত্র 0.192 ছিল। হোয়াট এভার, আমার লোহার তারটার অ্যাকচুয়াল ভর আমরা কত দেখাইছিলাম? 2 গ্রাম, বাট অ্যাকচুয়ালি বিশুদ্ধ লোহা কতটুকু আছে এখানে? 1.92 গ্রাম। তাহলে এই 2 গ্রামের মধ্যে 1.92 গ্রাম যদি শুধু বিশুদ্ধ লোহা হয়, তাহলে বাকিটা ডেফিনেটলি ভেজাল। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে ভেজাল এর পরিমাণ 2 - 1.92 গ্রাম। তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.08 গ্রাম। এরপর বলেছে ভেজালের শতকরা পরিমাণ বের করতে। শতকরা পরিমাণটা কীভাবে বের করে? খুবই সহজ কাজ। শতকরাটা হচ্ছে এরকম, আপনার ভেজালের পরিমাণ 0.08, টোটাল লোহার তারটার ভর হচ্ছে 2 ইন্টু 100%। যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে 0.08 ভাগ 2 ইন্টু 100, সো আমাদের রেজাল্ট হচ্ছে এই লোহার তারটাতে মাত্র 4% মতো ভেজাল ছিল, অ্যান্ড এটাই আমাদের আনসার। আশা করি এই দুইটা ম্যাথের মধ্যে টেকনিক্যাল ছোট্ট যে জিনিসটা থাকে, যে বড় একটা দ্রবণ থেকে ছোট দ্রবণ নিয়ে কাজ করা, এই জিনিসটা আমরা অনুধাবন করতে পারবো। তাহলে ভেজালের শতকরা পরিমাণ বের করতে পারবো। যেমন 4% পেয়েছি, এখানে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়তো বিশুদ্ধতা শতকরা পরিমাণ কত, তাহলে এখানে 0.08 বদলে জাস্ট 1.92 ভাগ 2 ইন্টু 100% লিখতেন, আপনি 96% আনসার পেয়ে যেতেন। সো দ্যাটস ইট। জারণ বিজারণ এতটাই সোজা, কঠিন মনে হলে আসলে কিছু বলার নেই, কারণ পুরো জিনিসটাই এতটাই ইজি, জাস্ট একটু একটার সাথে আরেকটা কানেক্ট করাটাই আপনার কাজ। এতটুকু মেধা দেখাইতে না পারলে
আসলে কেমিস্ট্রি পড়ে কী হবে, বাট কেমিস্ট্রি পড়ার জন্য এই ছোট্ট মাথা খাটানোর কাজগুলো আপনাকে করতেই হবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.